সবাইকে শুভেচ্ছা। আমরা যাচ্ছি হচ্ছে লোকেশ্বরীতে আমাদের বড় ভাই বিল্টুদার বিআইয়ের বাড়িতে। সেটার যদি পরিচয়টা দিই, লোকেশ্বরী উপজেলার সাবেক চেয়ারম্যান সুপার জ্যোতি তাদের গ্রামের বাড়িতে আমরা যাচ্ছি। আসলে যাওয়ার আগে আমাদের তালিকা ছিল কে কি যাচ্ছি। এই তালিকাতে 30 জন ছিলাম আমরা, কিন্তু যে পটের কটা দীর্ঘ পট সময় তার কথা ভেবে চিন্তা করে 22 জনের মতো মানুষ ক্যান্সেল করেছে ভ্রমণটা। তো আমরা দুঃসাহসী 8 জন মানুষ সিদ্ধান্ত নিয়েছি যে আমরা যাব। যাওয়ার পথে আমাদের বিরতি, তারপরে পাহাড় উঠতে হবে। এবার সাপোর্টিং দরকার, আমরা লাঠি নিলাম পট দেওয়ার জন্য, কারণ পটটা তো অনেক। শুরু হলো আমাদের কঠিন যাত্রা। সারা দিন হাঁটতে হবে, যে অবস্থা, মাইলের পর মাইল আমাদের হাঁটতে হবে। প্রায় 1.5 ঘন্টার হাঁটার পর আমরা মনের গোড়ায় পৌঁছলাম। মন হচ্ছে সর্বোচ্চ পাহাড়ের গোড়ায়। তো আমরা যাওয়ার সময় খাবার নিয়েছিলাম, সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমরা এখানে খাবো, কারণ এই বোঝা নিয়ে আমরা মন উঠতে পারবো না। তো খাওয়ার আগে আমাদের যে নিয়মটা ছিল যে আমরা সবার খাবার থেকে কিছু কিছু অংশ আমরা প্রকৃতির উদ্দেশ্যে আমরা দেব, যেন আমাদের কোনো ধরনের সমস্যা না হয়। ডায়রিয়া যাতে সবার কাছ থেকে আমরা বাদ সংগ্রহ করছেন হচ্ছে কালায়ান হচ্ছে রাঙামাটি পৌরসভার কাউন্সিলর। প্রত্যেকটি বাতের প্যাকেট থেকে তিনি বাত নিচ্ছেন, তরকারি নিচ্ছেন। তো এটা হচ্ছে প্রকৃতি পূজা করতেছি আর কি আমরা, যেন আমাদের কোনো সমস্যা না হয়। কারণ এত বড় পথের যদি আমাদের কোনো রকম ডায়রিয়া হয় বা কোনো কিছু হয়, তার জন্য আমাদের একটা বিশ্বাস, প্রকৃতির উপরে আমাদের বিশ্বাস। তো যে যেখানে পারি আরাম মতো করে আমরা বসছি। তো সংগ্রহ শেষ, এবার দিচ্ছেন হচ্ছে কালায়ানরা সেই ভাতগুলো, খাবারগুলো প্রকৃতির উদ্দেশ্যে। তো আমি একটা বিষয় খেয়াল করলাম যে আমরা যখন খেতে বসি তখন অসংখ্য চিংড়ি বিভিন্ন জায়গা থেকে তারা আমাদের পাশে চলে আসে। ওই যে খাবারের গন্ধ পেয়েছিল। এই সমস্ত চিংড়ি সাধারণত দিনের বেলা বের হয় না, রাত্রে বের হয়, কিন্তু আমরা যখন খাবার নিয়েছিলাম তখন কিন্তু তারা চলে আসে। এই যে দেখেন চিংড়িগুলো, তারা খাবার নিয়ে যাচ্ছে, ভাত নিয়ে যাচ্ছে। কারণ আমরা তো অনেক ভাত নিয়েছিলাম, সেগুলো যখন সরাই রাখি তখন এগুলো চিংড়িগুলো সংগ্রহ করছে, দেখেন। তো এই হলো অবস্থা, মানে একটা খুবই ভালো লাগতেছিল। তো আমাদের খাওয়া শেষ। এখন আমাদের যে যে বর্জ্যগুলো রয়েছে, যে পলিথিন প্লাস্টিক, সেগুলো তো পুড়ে ফেলতে হবে। কারণ আমরা যেখানেই যাই, এটা কিন্তু সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমরা যেখানে যাই প্লাস্টিক পলিথিন একেবারে পুড়িয়ে ফেলি, ধ্বংস করে আমরা দেন আমরা সেটা স্থানটা ত্যাগ করি। তো আমাদের কালায়নদা পৌরসভার কাউন্সিলর, তিনি তো পৌরসভা ফেলে জঙ্গলে গিয়েও তার পৌরসভার কাজটা করতেছে। যে পলিথিন তারপরে প্লাস্টিক সেগুলো পুড়িয়ে ফেলতেছেন। আমরা সম্পূর্ণ পুড়িয়ে একেবারে পরিবেশ বান্ধব পরিস্থিতি তৈরি করে তারপরে আমরা এই যেখানে বাটকে এসেছি তা আমরা ত্যাগ করব। আমরা খাওয়া দাওয়া শেষে রেডি হচ্ছি, কারণ এই পাহাড়টা মনটা উঠতে হবে। যাত্রা শুরু হলো। আমাদের পথটা কিন্তু অনেক পথ, জাস্ট শুরু হলো। 3-4 ঘন্টা লাগবে এই পাহাড়টা ক্রস করতে। আমাদের কিন্তু আসলে পানিও খেলাম, খাবারও খেলাম। এবার শুরু সেই কঠিন পথের যাত্রা। আমি পাহাড় উঠার সময় একটা থিওরি প্রয়োগ করি, যেটা হচ্ছে আমি পাহাড়টাকে 4 ভাগ করি।
ভাবি যে আমি শুধুমাত্র 4 ভাগের 1 ভাগ ক্রস করছি। কারণটা হলো পাহাড়ে একটা আমার যেটা মনে হয়, পাহাড়তে যদি আপনি আরো কতটুক আছে, পাহাড়টা আরো কতটুক আসবে এই চিন্তা করেন তাহলে ক্লান্তি চলে আসে, শক্তি চলে যায়। তো যাওয়ার পথে কিন্তু আমাদের পথটা কিন্তু এত সহজ ছিল না। যে রাস্তায় যে দেখতে পাচ্ছেন দেখলো হাটির গোবর, এই হাটির গোবর আসলে তার মানে বুঝতে পারতেছেন এখানে হাতির কিন্তু আনাগোনা আসে। আমরা যে যাচ্ছি তো যাচ্ছি, সেই পাহাড়তে কখন শেষ হবে আমাদের কারো কিন্তু জানা নাই, কারণ আমাদের জায়গাটা কিন্তু আননোন। তো সবচেয়ে আমরা টেনশনে ছিলাম যে আমাদের ভাবি বিল্টুটা আমি শেষ, সেটা টায়ার্ড, সে পথ আরো কতটুকু, আমরা এখন 10 ভাগের 2 ভাগও ক্রস করে নাই। ঠিক আছে, সে কিন্তু একেবারে দুর্বল হয়ে গেছে আর নাড়াচাড়া করতে পারতেছে না। যে যে গিলার লডি, গিলারটা এটা রেয়ার, এগুলো দুর্গম এলাকায় আমরা সাধারণত থাকে যে গিলা, ঐতিহ্যবাহী গিলা। মমন হিউই দেখুন রেড ব্ল্যাক। আচ্ছা ঠিক আছে। তো গরু বলতে গেলে মানে মুই ফার্স্ট এই এন্ড দ্য যে ফার্স্ট আমরা কিন্তু পাগল, এই যে সর্বশেষ ব্যক্তি পাহাড়ের চূড়ায় উঠলেন কালায়নটা। তুমি লং দিয়ে মন্ডুটা শেষ অবস্থা কিন্তু আসলে আমাদের সবাই অবস্থা কিন্তু ভালো না, খারাপ। এই গাছের ছায়া, এটা হচ্ছে চূড়ার উপরে, এখানে আমরা কিছু পানি টানি খেলাম, চকলেট খেলাম। এখানেও কিন্তু আমাদের সে একই অবস্থা, আমরা কিন্তু সে পলিথিন প্লাস্টিক কিন্তু পুড়িয়ে ফেলতেছি। আরো একটা বিষয় সতর্ক কিন্তু আমাদের, এই আগুন যেন বনের মধ্যে সরে না পড়ে, কিন্তু এটা কিন্তু সর্বোচ্চ আমাদের কিন্তু চিন্তায় থাকবে। তো আবার যাত্রা শুরু, এটাও কিন্তু সেই জোন, বিপজ্জনক জোন, একেবারে বিপজ্জনক। এই যেখানে যে যে গুলো দেখতে পাচ্ছেন বিচরণ ক্ষেত্র, এগুলো সব চিহ্ন। আর সবচেয়ে বড় যে বাঁশের ফাটা, গাছের ফাটা, এগুলো কিন্তু পড়ছে, এগুলো কিন্তু এখন তো আবার
শুষ্ক মৌসুম। এগুলো পা রাখলে পরে পিচ্ছিল হলে পিচ্ছিল হয়ে গেছে, এগুলো কিন্তু একেবারে স্লিপ করার মতো পরিবেশ। তা আমরা যারা গেছি, আমি যদি বলি আমরা যারা গেছি বিল্টুদা, তারপরে বনই, তারপরে পল্টুদা, বিক্রমদা খাগড়াছড়ি থেকে, বিপুলদা হলে আমরা বিপুলদাদের বাড়িতে যাচ্ছি, বিপুলদাদের গ্রামের বাড়ি। বিপুলদা হচ্ছে সুপার জ্যোতিদার ভাইয়ের ছেলে। তারপরে কালায়নদা, মিসেস কালায়ন, আমি আছি। তারপরে আমাদের বাগিনা আছে একজন, ২ জন সাপোর্টিং, এরাও রাঙামাটি থেকে। আর ভাবি, এই হলো অবস্থা। এটা কিন্তু আমরা ডেঞ্জারের জোনটা ক্রস করতেছি। কিন্তু আমরা তখন কিন্তু জানতাম, যখন যাওয়ার পথে কিন্তু আমরা এটা জানতাম না এটা ডেঞ্জারের জোন। আমরা শুধুমাত্র হাতির গোবর দেখছি এই আরকি। কিন্তু এখানে যে তারা যে থাকে কন্টিনিউ, আমরা সেটা আসলে জানতাম না। তারা মাঝে মধ্যে এখানে হানা দেয়। বিশেষ করে বর্ষাকালে কিন্তু এখানে রিস্ক বেশি থাকে। তবে আমার যেটা খুব কষ্ট লাগলো যেটা শুনছিলাম যাওয়ার পরে, কিছু মানুষ নাকি হাতিগুলোকে আক্রমণ করে। কিছুদিন আগে নাকি একটা অসাধু মানুষ একজন একটি হাতিকে নাকি মারছিল। এটা হচ্ছে লোকেশ্বরীর ওই যে মহাশ্বরীর দিকে ওই সাইডের যে রাস্তাটা গেছে ওই দিকে নাকি একটাকে মারছে। তো এটা কিন্তু মারাত্মক একটা অপরাধ কাজ করছে, যার কারণে নাকি হাতিগুলো এখন খুব উগ্র হয়ে গেছে। মানুষ দেখলে নাকি তাড়া করে, এমন অবস্থা। তো এটা কিন্তু ঠিক না। আমি বলব যারা এগুলো কাজগুলো করে এদেরকে ধরে আইনের কাছে সোপর্দ করা। হাতিদেরকে কেন মারবে তারা? যারা এই কাজগুলো করে, যারা স্থানীয় মানুষ আছে, তাদের উচিত এদেরকে ধরে আইনের হাতে তুলে দেওয়া। এখানে যে সমস্ত পলিটিক্যাল পার্টিগুলো আছে তারাও কিন্তু খুব সচেতন। এই পরিবেশ রক্ষা এবং বন রক্ষা, এই যে বন্যপ্রাণীর রক্ষা, তারাও বেশ সচেতন। এখানকার লোকাল যে পার্টিগুলো আছে, স্থানীয় পার্টিগুলো, সেটা এখন তাদের একটা ভালো উদ্যোগ। তো কিছু অসাধু মানুষ তারা গিয়ে কিন্তু এগুলো করে, সেটা কিন্তু করা ঠিক না। আমরা রিকোয়েস্ট করব যে যেটা যেন না হয়, বন্য প্রাণীগুলো ঠিক থাকে, আমরা সেটা কিন্তু সবার উচিত যেন বন্যপ্রাণী রক্ষা করা হয়, সেটা আমরা সবাই চাইবো। এগুলো কিন্তু যে দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু আমরা যে যাচ্ছি, এগুলো কিন্তু সব ডেঞ্জারাস জোন বলা যায়। আমরা তো যাওয়ার পথে, এটা যাওয়ার পথের দৃশ্য এটা। এই যে যাওয়ার পথের দৃশ্য। যাওয়ার পথে কিন্তু আমাদের এতটা ভয় ছিল না। কারণ আমরা জানি না, অচিন গন্তব্যে গেছি। আমাদের কিন্তু আসলে ভয়টা তেমন ছিল না। আমরা যাচ্ছি, দেখতেছি আরকি হাতির গোবর। কিন্তু হাতি যে এখানে থাকে সেটা কিন্তু আমাদের আসলে এতটা মাথায় ছিল না। কিন্তু যখন জানলাম তখন কিন্তু ফেরার পথে কিন্তু আমাদের টেনশনটা বাড়ে আরকি। সেই যে হাঁটতেছি, একটা বিষয় বলা দরকার যে এখানে আমার ভিডিওটা প্রায় ১ ঘন্টা। ১ ঘন্টার কাছাকাছি ভিডিও। আমি এডিট করে এটা করছি। কিন্তু এডিট করে এখানে ৩ ঘন্টার উপরে ভিডিও আছে। তার মানে ৩ ঘন্টার উপরে ভিডিও, মানে ৩ ঘন্টার উপরে ভিডিও করছি। তার মানে আমরা কয় ঘন্টা হাঁটছি হিসাব করেন আমরা কয় ঘন্টা হাঁটছি। এই যে দেখতে পাচ্ছেন, এগুলো ডেঞ্জারাস অবস্থা। মানে যেকোনো সময় চলে আসতে পারে। এর পাশে আমাদের এই যে এখন চূড়াটা আমরা ক্রস করতে যাই। চূড়ার পরে এই যে নামতেছি। এটা একেবারে কি বলবো আর, একেবারে খাড়া। মানে চাকমা ভাষায় তাকে বলে নাগদ বাচ্চা আরকি, নাগদ বাচ্চা পাহাড়। মানে আপনি দাঁড়ালেই নাকের সাথে টাচ হবে হচ্ছে পাহাড়টা। এই হচ্ছে অবস্থা। এখানে বর্ষাকালে তো যাওয়ার প্রশ্নই আসে না। এই যে আমি দেখতে, এই যে দেখেন, এই যে অবস্থা। রশি বাঁধতে হয়েছে, রশি, রশি দিয়ে নামতে হচ্ছে। একমাত্র পথ এটা। এটাকে এখন পিছনে আমরা ফেলে আসছি হচ্ছে হাতির কেন্দ্রটা। এখন হাতি যদি এখানে এসে যদি তাড়াটা দেয়, তাহলে একসাথে আমরা সবাই কিন্তু মরে যাবো, এমন অবস্থা। উপায় নাই, কোনো পালানোরও পথ নাই, কোনো কিছু না। আর ঝাঁপ দিলে একেবারে নিচে, কারা পাহাড়ের একেবারে তলার মধ্যে পড়ে যাবো। সেই গভীর খাদে পড়ে যাবো। আর পিছনে তো যাওয়ার সুযোগ নাই। কারণ এই যে পিছনে কিন্তু এটা কিন্তু হাতির একেবারে রাস্তা।
তো আমাদের দুলাভাই উনি হলেন বিপ্লব তালুকদার। উনি ডিস্ট্রিক্ট ফুড অফিসার, রিসেন্টলি তার রিটায়ার করেছেন। আমাদের দুলাভাই খুব প্রিয় মানুষ। এই যে আমাদের যেটা হচ্ছে যে কি মানে খাড়া পাহাড় নামতেছি রশি বেয়ে। উপায় নাই তো, আমাদের ধরার কোনো উপায় নাই। পড়লে একেবারে খাদে নিচে। আর এদিকে যদি কোন রকম ভগবান আল্লাহ যা বলি না কেন, হাতি যদি আসলে পরে এক্কেবারে সবাই শেষ। নাই আর। এই যে পথটা। আমিও আসলে ভিডিও করছি কিন্তু রিস্ক, কারণ আমার একদিকে ক্যামেরা, অন্যদিকে আমার ব্যাগ, সরঞ্জাম, আসলে খুব রিস্ক ছিল আমারও। কিন্তু করতে হইছে, করছি। এটা একটা আসলে অ্যাডভেঞ্চার টাইপ হইছে আমাদের। সবাই কিন্তু পাহাড়ে উঠা, নামা, পাহাড়ের প্রকৃতি সম্পর্কে আমাদের সবারই কম বেশি কম বেশি না, একেবারে আমাদের অভিজ্ঞতা আছে। আমরা কিভাবে কি করব সেটাও আমাদের অভিজ্ঞতা আছে। শেষ ব্যক্তি রশিটা ফেলে দিচ্ছেন কালায়ান দা। এইটার দৃশ্যটা হচ্ছে আমরা প্রায় কত ৩ ঘন্টা হাঁটার পরে এমন দৃশ্য আরকি। পাহাড় উঠতেছি, এখন পাহাড় উঠার পরে চূড়া থেকে আমরা নামতেছি। কিন্তু নামতেও কিন্তু আমাদের লাগবে ২-৩ ঘন্টা। তো আমরা নামতেছি, নামতেছি। নামার পথটা কিন্তু কম না। নামতেছি। এখন আমরা একটু ডেঞ্জার জোন থেকে একটু আমরা পরে ক্রস করছি। আমাদের মুখে এখন হাসি চলে আসছে বলা যায়। এদিকে হাতির আনাগোনা তার নাই। যার কারণে আমাদের একটু টেনশনটা কমে গেছে। এই যে দেখছেন পাতাগুলো সরাচ্ছি হচ্ছে একজন, এখন পাতাগুলোতে পা পড়লে স্লিপ করবে, কিন্তু স্লিপ করলে আহত হলে তো আর শেষ যাওয়া যাবে না, আর এমন অবস্থা। কারণ পথ আমাদের অনেক বাকি, সুতরাং সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হচ্ছে আমাদের। কারণ আমরা একটা যাওয়ার পথে আমরা কিছু, কিছু বিষয় নিশ্চিত করছি। এখানে বনে পথে আমরা সিগারেট খাবো না। সিগারেট খাবো না চেষ্টা করেছি যতটুকু পারি। এবং আমরা আসার পথে কোনো সিগারেট, কেউ কিন্তু সিগারেট খায় না। আমি তো আসলে ধূমপান করি না। তবুও আমাদের সাথে যারা ধূমপান করে তাদের কিন্তু সর্বোচ্চ সতর্কতা ছিল। আমরা নিষেধ করেছিলাম যে এখানে কোনো ধূমপান করা যাবে না, সিগারেট ধরানো যাবে না, আগুন জ্বালানো যাবে না। তারপরে হচ্ছে যে প্লাস্টিক ফেলানো যাবে না, পলিথিন ফেলানো যাবে না। এটা কিন্তু শুধু আমরা এখানে না, আমরা কিন্তু যেখানে যাই সেখানে আমরা এটা করি, এটা ফলো করি। তো আমি যে সমস্ত এলাকায় ভ্রমণ করি বা দুর্গম এলাকায় বেশি আমি ভ্রমণ করি, তার কারণটা হলো আমি মূলত এখানকার বাস্তবতা আমার দেখা, জানা, শোনা। তো সবগুলো বিষয় হচ্ছে পত্রিকায় বা টেলিভিশনে আমি হয়তো প্রচার করতে পারি না, প্রকাশ করতে পারি না। পত্রিকা কর্তৃপক্ষ হয়তো এত গুরুত্ব দেয় না। তারা আসলে এগুলো বুঝার চেষ্টাই করে না, এই সমস্ত বাস্তবতা। তো আমি করি কি বিভিন্ন সভা সেমিনারে যে সমস্ত প্ল্যানিং মিটিং এ আমার বলার, যাওয়ার যেহেতু সব মাঝে মধ্যে সুযোগ হয়, সে সমস্ত ফোরামে আমি কিন্তু বলি যে, এখানে সমস্যা, এই করলে পরে হবে। এর প্রতিবন্ধকতা এটা, এটার বাস্তবতাগুলো এটা। তো আমি সেগুলো তুলে ধরি। তো তুলে ধরে অনেক এলাকায় কিন্তু অনেক উপকার হয়েছে। কোনো যেখানে স্বাস্থ্যকর্মী যায় না, সেখানে স্বাস্থ্যকর্মী যায়। কোনো জায়গায় টিকা দেয় না, সেখানে টিকা যায়। জন্ম নিবন্ধন হয় না, সেখানে জন্ম নিবন্ধন যায়। যেগুলো হচ্ছে আনসিন অবস্থায় আছে। তো আমি সেগুলো বলার চেষ্টা করি। সেজন্য আমি এই সমস্ত এলাকায় ভ্রমণ করি। যেটা হয়তো পত্রিকা অনেক হয়তো মনে করেন অমুক ঘুরে আসলেও কোনো কিছু নাই। কোনো কিছু পত্রিকায় দেখলাম না, টিভিতেও দেখলাম না, সেটা না। আমি কিন্তু এই সমস্ত যেগুলো কিন্তু আমি বিভিন্ন ফোরামে কিন্তু আমি তুলে ধরি। আমি যদি বলি, প্রায় সময় বলি বিভিন্ন প্রোগ্রামে যে এনজিও প্রোগ্রাম হয়, বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা করা হয়। সে সমস্ত প্রোগ্রামে আমি বলি যে আমি অমুক জায়গায় গেছি, সমুক জায়গায় গেছি। সে সমস্ত জায়গায় এই সমস্যা, এই সমস্যা, এই সমস্যা, এটা করার দরকার। এবং সেখানে সমস্যা সংকট কি, প্রতিবন্ধকতা কি, প্রতিবন্ধকতা থেকে উত্তরণের উপায় কি, সেগুলো কিন্তু বলি আমি। তো মানুষের জন্য যেহেতু আমার সাংবাদিকতা, সেটাই আমি চেষ্টা করি।
তো এখানে তো আসলে বলতে গেলে তার লস প্রজেক্ট আমার জন্য। লস প্রজেক্ট বলতে কোন ধরনের? আমার তো আসলে এখন যদি বলি বয়স যেহেতু একটু বাড়ছে, এখন প্রোগ্রাম থাকে। প্রোগ্রাম বলতে ও সেমিনার থাকে, প্রোগ্রাম থাকে, ওয়ার্কশপ থাকে, বিয়ে অনুষ্ঠান থাকে। অর্থাৎ লাভজনক প্রোগ্রাম থাকে। সেগুলো ক্যানসেল করে মূলত এখানে যাওয়ার কারণটা হলো মানেটা হলো মানুষের দুঃখ কষ্ট দেখা, একটু রিয়েলাইজ করা। তো এটা হচ্ছে পাহাড়ের একেবারে মাঝখানে আমরা যে একটা চূড়ার মধ্যে বাতাস আসতেছে। আমরা তো এটা কিন্তু শীতকাল হলেই আমরা তো শীতকাল নাই না আমাদের। আমাদের তো শরীরে এখন শরীরে টেম্পারেচার আমাদের ৩০ ডিগ্রি হয়ে গেছে। তো আমরা কিন্তু এই যে বসে একটু রেস্ট নিচ্ছি। কারণ আমরা তো কতক্ষণ হাঁটবো? আমার হয়তো ভিডিওটা কম কিন্তু আমাদের হাঁটার পথটা কিন্তু অনেকক্ষণ ধরে আমরা হাঁটতেছি। সেই সকালে আমরা রওনা দিছি। সেই সূর্য কিন্তু অলরেডি হেলান দিয়ে পড়েছে। অর্থাৎ এটা যদি আমি বলি তাহলে অলরেডি ২ টার ক্রস হয়েছে। আমরা সে হাঁটতেছি কখন থেকে হাঁটতে ২ টা ক্রস করেছে। সূর্য কিন্তু অলরেডি পশ্চিম দিকে কিন্তু যাচ্ছে, চলে যাচ্ছে। তো যে কথাটা বলছিলাম যে হাঁটি কেন? মানে দুর্গম এলাকায় যাই কেন? এই কষ্ট কিন্তু হয়তো অনেকেই করবে না। আমরা খুব করে না কোনো শৌখিন মানুষ। তো এখানে গেলে আমার কি হবে? আমার কোনো লাভ হবে কিনা? আমি সেটা চিন্তা করি না। মানুষের দুঃখ কষ্ট চিন্তা করি। কারণ আমি রাঙামাটিতে থাকি। আমি পাহাড়ের মানুষ। পাহাড়ের ভৌগোলিক অবস্থা, কি অবস্থা, উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম আমার আশেপাশে কি আছে? এটা আমাকে আসলে জানা দরকার, বোঝা দরকার। তো আমি যদি ঘরে বসে থাকি, আমি যদি ১২ টা রামায়ণের গল্প পড়ি, পার্বত্য চট্টগ্রামের ইতিহাস বলি, ভৌগোলিক পরিবেশের কথা বলি, মানুষের জীববৈচিত্র্যের কথা বলি, স্বাস্থ্যর কথা বলি, স্যানিটেশনের কথা বলি, পানির সমস্যার কথা বলি, যোগাযোগের কথা বলি, তো হয়তো তো হবে না। আপনি যদি এসি রুমে বসে যদি এই সমস্ত গল্পগুলো বলেন তো হবে না। আপনাকে প্র্যাকটিক্যালি গিয়ে দেখতে হবে যে আপনি যেটা বলতেছেন, যেটা দেখেছেন সেটা ফোরামে বলতে হবে। এই যে দেখতেছেন এই যে পাটাগুলো মানে ঝরে পড়েছে। এখন যদি আপনি এখানে একটা ১২ একটা যদি ম্যাচ জ্বালিয়ে দেন তাহলে পুরো বনটা কিন্তু ধ্বংস হয়ে যাবে। তো কিন্তু এখানে আমরা যদি সাজেকে আমি গত ২-৩ বছর আগে গেছিলাম। সাজেকে চৈত্র বৈশাখ মাস আসলে সেখানে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়। মানুষ যায়, আগুন দেয়, আগুন দিয়ে সব বন পুড়ে যায়। প্রত্যেক বছরে হয়। আমি নিজে দেখেছি যে, কেউ আগুন লাগায় দিছে, কেউ জুমে কাজ করতে গেছে, এসে দেখেছে তার ঘরটা শেষ। অসংখ্য কাহিনী প্রত্যেক বছর হয় সাজেকে। এরা কোনো বিনিময়ে এটা কোনো ক্ষতিপূরণ পায় না। এটা সাজেকের চেয়ারম্যান এটা সাজেকের চেয়ারম্যান এটা। সাজেকের মানুষ কিন্তু এটা ক্লিয়ারলি জানে। তো আমরা প্রায় কত ৪ টা বাজলো। আমরা যে গ্রামের কাছাকাছি চলে আসছি। গ্রামের কাছাকাছি চলে আসছি। কাছাকাছি চলে আসলেও আমাদের কিন্তু আরো ১.৫ ঘন্টা ২ ঘন্টা হাঁটতে হবে। হনা মানে একেকটা পাহাড়ে একেকটা ঘর। হেনা শ্রবণ হতে সন্ধ্যা হয়ে গেছে, এই যে সূর্য ডুবে গেছে। এই যে ক্যামেরার লেন্স দেখতে পাচ্ছেন লেন্সের আলো। এই যে সূর্য ডুবে গেছে। কোমরে ধরেছে আমার, কোমর টানতেছি আরকি। এই যে সন্ধ্যা হয়ে গেছে। এই যে গ্রামে যাচ্ছি আরকি গ্রামের পথে। এই যেতে সন্ধ্যা হয়ে গেছে। এই আমার লাইটের আশ্রয় হচ্ছে। তবুও কিন্তু আমার রেস। আমাদের গন্তব্য কিন্তু আরো ১ ঘন্টার উপরে। এখন প্রায় ৭ টা ক্রস। সন্ধ্যা ৭ টা ক্রস হয়ে গেছে। আমরা যাচ্ছি। তো চলে আসলাম। এখন প্রায় ৮ টা বাজে চলে আসলাম। আমাদের রিসিভ করতেছেন এখানকার সুভাষিতার সুভাষিতাও আসেন। সুভাষিতাও আসেন। দেখা যাচ্ছে না? এই যে সুভাষিতাকে দেখা যাচ্ছে। আমরা আসার পথে সরাতে আমরা গোসল করেছিলাম। তবে আমরা বাসায় ঢুকে আমরা একটু কাপড় চেঞ্জ করতেছি। এত কষ্টের মধ্যেও এদের আয়োজন দেখে আমাদের খুবই ভালো লাগতেছে। আমাদের রিসিভ করাটা যেভাবে তাদের যেতে অভ্যর্থনা কি চমৎকার। তো আমাদের রাত ১০:৩০ টার দিকে রাতের খাবার দেওয়া হলো। সিয়ন শাক, কলার তুর, মিক্স কিন্তু একটা ভর্তা। তাতে বিভিন্ন প্রকারের তরকারি, মাছ, মাংস, সবজি তো আসেই। তো পরদিন সকালে আমি একটু বের হলাম, দৃশ্যটা দেখলাম। কি অবস্থা! চড়ার পাড়ে বাঁশ বাগান, বড় বড় বাঁশ। এগুলো কিন্তু লাগানো।
লাগিয়েছিলেন যে তারা লাগানোর কারণে তাহলে বাসগুলোর কোনো ভ্যালু নাই, বাট যখন পানি সরাই পানি হয় বাসের ভেলা দিয়ে তারা বাজারে যায়, যে বাসের ভেলা বানানো হচ্ছে। এক একটা বাস রাঙামাটি যদি হিসাব করেছি আমি, রাঙামাটিতে এগুলো এক একটা বাস 500 টাকার উপরে। তো এটা হচ্ছে নুন্নশীলের কুয়ো পানি, নুন্নশীল কুয়া। এই পানি খেতে হচ্ছে এবং খুবই টেস্ট, মানে 30 বছর পরে আমি খাচ্ছি এগুলো। তো আমরা সবাই সকালে বের হয়েছিলাম, এই যে আমাদের গ্রুপটা। তো নাস্তা বাদ আসলো, নাস্তা বাদ সকালে, কারণ আমরা গত রাত্রে টায়ার্ড ছিলাম, খাওয়া দাওয়া ঠিক মতো হয় না আজকে। আমাদের আপ্যায়নের যে পরিবেশ কোনো কমতে ছিল না। সুপারসুতি তাদের যে আয়োজন, মানে তাদের সর্বোচ্চ যা আসে তা দিয়ে আমাদেরকে আপ্যায়ন। তারপর হচ্ছে সেদিন আর তারপরের দিন সন্ধ্যায় রাত্রে আমাদের আয়োজন ছিল, আমাদের প্ল্যান ছিল যে একটা বেম্বো টি খাবো, মানে বেম্বো মানে সার কি বাঁশের চা, যে বড় বড় দুলু বাঁশ যেটা বলে, এই দুলু বাঁশ দিয়ে আমরা চা খাবো। বড় বড় দুলু বাঁশ, এক একটা বাঁশের চোঙার মধ্যে 2 লিটার উপরে পানি আনবে। এর মধ্যে আবার আমাদের বেম্বো, এটা হচ্ছে ওই যে মাংস, আমরা ওই যে যেখানে করছিলাম বেম্বো করছিলাম সেখানে আমাদের আবার সাথে এবারে যে রান্না হয়ে গেল তরকারি, বাঁশের চোঙাটা তরকারি রান্না হয়ে গেল, সেটা আমরা খাবো এখন। কিছু বিনোদনের আয়োজন করা হয়েছে, বিনোদনের আয়োজন আছে এখানে। কালায়ন্দা, আমাদের কালায়ন্দা, এই যে বিনোদনের যে রান্না দেখতে পাচ্ছেন, মানে চোঙার মধ্যে রান্না করলে একটা সুবিধা হচ্ছে, মানে এই হাড়গুলো একেবারে নরম হয়ে যায়, মানে যে প্রেসার কুকারে রান্না করার মতো। এই যে আমাদের বিনোদন পর্ব শুরু, কালায়ন্দার মনান ফিরেলে পিচ্ছে দাগিলু তোরিনি নসেলে পিচ্ছে দাগিলু তোরিনি। সাথে আরো স্থানীয় একজন যোগ দিয়েছে আমাদের সাথে, সে গেঙ্গুলি গাইবে গীত। কালায়ন্দা কিন্তু দরবারি সারিতে মা বাপ ফেলেতে উদু মুচ্ছে গই মুনুচ্চর অদনই সে বেহুপে সুগুজি। দরবারি সারিতে মা বাপ ফেলেতে উদু মুচ্ছে গই মুনুচ্চর অদনই সে বেহুপে মুনুচ্চর অদনই সে সুগুজি। গাছ বাজ যায় লাখ বিজি ফুরিয়ে আর ছাগল বিচ্ছে ঠেঙা গুন বেকুন নেজিয়ে। গাছ বাজ যায় লাখ বেজি ফুরিয়ে আর ছাগল বিচ্ছে ঠেঙা গুন বেকুন নেজিয়ে মেদরাহিয়ে সুগুচ্ছে হবল ভরা সুগুজে হুদু মুচ্ছে গই উনুচ্চর অদনই সে সুগুজে উনুচ্চর অদনই সে বেহুপে। গরবারে সারিতে মা বাপ ফেলেতে হুদু মুচ্ছে গই উনুচ্চর অদনই সে বেহুপে উনুচ্চর অদনই সে সুগুজে। 2 রাত থাকার পরে আমরা সকাল সকাল রওনা দেব। আমাদের গ্রুপ ফটো চলতেছে, ফটো সেশন। কি অবস্থা তুই তো মনে হয় বক্তব্য দেয় বলে দিল ভাই না ইয়া সরকারের যত সমস্যা এই সম্ভব মোর কারে তো সমস্যা ইয়ে অসুবিধা নেই, দুর্বল লিয়ে নাতিন আগন সিয়ন মেকা হেল্প করিব সিয়ান। ওকে আর ইয়ে বেমতা একা অনুমতি তো তো 2 দিনের একেবারে একটু জানার চেষ্টা করছি। যে বিআই বেনি, আমাদের বিআই বেনি, ধন্যবাদ যারা ইচ্ছুক, যারা দুগরনে আমার হাবিও ব্যাকুনরা কৃতজ্ঞতা জানাই। এরপরে ফটো সেশন শেষ আমাদের। এবার আবার সেই ফিরা
আমরা চিন্তা করছিলাম অন্য পথে ফেরানো যায় কিনা, গাড়ির পথে, বা কিন্তু কোনো উপায় নাই, আসতেই হবে। যে পথে গেছি সে পথেই, যে পথটা গেছি সেই পথটা হচ্ছে একমাত্র পথ, যে পথটাতে আমাদের যে গেছি সে পথটাই আমাদের ফিরতে হবে, সেটা হচ্ছে নাকি ইজি পথ। আর অন্য পথগুলো কিন্তু আরো কঠিন। এই যে সুপার সিটিতে আমাদের বিদায় দিচ্ছেন, সামনে নাকি আরো চেয়ারম্যান দাঁড়াবেন সুপার সিটিতে, আমরা তার সফলতা কামনা করতেছি। সুপার সুতিতা কিন্তু একটা তার ব্যাকগ্রাউন্ড বলি, সুপার সুতিতা খুব সহজ সরল মানুষ। এই দুর্গম এলাকা থেকে এসে কিন্তু ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছেন। মানে এটা কিন্তু ভাবা যায়, কল্পনা করা, এত সংগ্রামী মানুষ। এই জায়গা থেকে মানুষ, এই জায়গা থেকে যেখানে মানুষের মানে ইয়ে নাই, সেই জায়গা থেকে সুপার সুতিতা কিন্তু সর্বোচ্চ পর্যায়ে পড়াশোনা করেছে। বিদায়খন বলে কথা সাম্পান মাঝি রে, 삼번 맞이 나오지. 이해 맞이. বেবরা কামি দিও 살리 맞이 রে। দুরুমা জন্য না ওয়াদো দিবে তো উগুয়া নিলেও বা বিয়ে দিবে না লাইব 또 3번 맞이 나오지. 살리 맞이 오거든. আচ্ছা মক্তদ গুমল তো বুঝে লবে না ইহাকো তবে ইয়ত 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 দাঁড়িয়ে থাকলে মঙ্গলবার পর্যন্ত ডাইরেক্ট ওপরে গইরিয়া বলই তুই আগে কে প্রথম বাজপুর দিয়ে পার হয়েছে। ও সেই গেব ইয়াতে কেন চলে লামা পড়িব ভোর সকালে রওনা দিছে, যে কুয়াশা এখনো আছে। কিন্তু এই যে বাঁশের বেলাতে আটকে গেছি, পানি বাদ দেওয়া হচ্ছে, বাঁশের চালে নামাবে। আমরা এখন বাঁশের চালের উপরে এটা পার হতে হবে। গ্রামের শেষ প্রান্তে এসে বিআইরা আমাদেরকে বিদায় জানালেন, আমরা রওনা দিলাম। দিনের শুরুতেই আমাদের পাহাড় যাত্রা শুরু। এটা হচ্ছে ফিরার পথে আমাদের কালায়ন্দা পা গুলো মজবুত রাখার চেষ্টা করছেন, তিনি নিকাব পরে জয়েন্ট গুলো ঠিক রাখার চেষ্টা করছেন, কারণ উঁচু নিচু পাহাড়ি পথ আমাদের হাঁটতে হবে, সেক্ষেত্রে এই নিকাব গুলো অত্যন্ত প্রয়োজন। এটা হচ্ছে গ্রাম ফেলে আমরা যাচ্ছি, এগুলো কিন্তু গ্রামীণ মানুষের লাগানো বন, মানুষের বাগান, এগুলো মানুষের তৈরি। আমরা গভীর জঙ্গলে প্রবেশ করেছি, সর্বোচ্চ সতর্কতা। আবার মেলে দিলাম একেবারে শতভাগ নিভিয়ে আমরা আমরা যে দেখেন আমরা শতভাগ নিশ্চিত করছি যেন আগুন ছড়িয়ে না পড়ে। তো আমরা এখনো পর্যন্ত আমাদের যাত্রা কিন্তু অনেক পথ বাকি। বিশ্রাম ক্লান্ত হলাম আমরা, কারণ অনেক হাত ইতিমধ্যে শরীরে আর পারতেছে না। আবার সে হাতির আস্তানায়, চোখ কান খোলা, কোনো হাতির সামনে পড়ে কিনা বা হাতির শব্দ শোনা যায় কিনা, সর্বোচ্চ সতর্কতা। এটা কিন্তু ডেঞ্জারাস জোন। আবার ফিরার পথে ডেঞ্জারাস জোনের মধ্যে আমরা ঢুকছি। এটা ঘন্টা 2 ঘন্টা আরো লাগবে ক্রস করতে। আমাদের দেখেন কালায়ান্দার চোখ কান খোলা, সব সময় সজাগ, কোন দিকে কোনো আওয়াজ করতেছে কিনা, কারণ এনি টাইম এই জায়গায় আবার আসতে পারে হাতিগুলো। এটা ডেঞ্জারাস জোন এগুলো।
অন্যদিকে বাবির যে অবস্থা, তাকে নিয়ে টেনশন। সব হাঁটি রাস্তা না এটা, এখানে মুভমেন্ট করে, হাতিগুলো কন্টিনিউ মুভমেন্ট করে, সেই জন্য আমাদের আতঙ্ক, ভয়, এদিকে শরীরে পারতেছে না, খাড়া পাহাড়। কিছু দূর যাওয়ার পরে আমাদের আবার সেটা থামিয়ে শব্দ শোনার চেষ্টা। আমরা যাচ্ছি তো যাচ্ছি, ওটা কিছুক্ষণ যাওয়ার পরে আমাদের শব্দ শোনার চেষ্টা, কোনো হাতির অস্তিত্ব আছে কিনা এই, কারণ আমরা এত দ্রুত মুভ করতেছি না। আমাদের আসলে ভয় একটা হচ্ছে যে আমাদের ভাবি হাতির আস্তানাটা ক্রস করতেও কিন্তু অনেকক্ষণ লাগে। তো একটা বিষয় আমার মনে হলো যে আসলে এই বনগুলো রক্ষা করতে হবে, বন রক্ষা করলে প্রাণ বেঁচে থাকবে। উন্নয়ন এখানে আসলে দরকার নাই। উন্নয়ন বলতে কি, রাস্তাঘাট যেখানে গেছে সেখানে কিন্তু বন, বনজ সম্পদ, জীববৈচিত্র্য ধ্বংস হয়ে গেছে। কারণ আমরা যেভাবে বন করি, রাস্তাঘাট করি, উন্নয়ন করি, আসলে আমাদের দেশে তা মানে আমরা যদি সাজেকের কথা বলি বা অন্যান্য এলাকার কথা বলি, যেদিকে রাস্তা গেছে সেদিকে কি সব শেষ হয়ে গেছে, পাথর সরা তরা সব হাজার হাজার সরা মরে গেছে। এগুলো থেকেই রাখতে হবে, এখানে উন্নয়ন দরকার নাই, এভাবে থাকুক, এই প্রকৃতি এখানে থাকুক। যারা এই বন উজাড় করে, যারা পাহাড় প্রকৃতি ধ্বংস করে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সরকার কঠোর আইন করতে পারে। কিন্তু আমরা কি দেখি, সরকার যাদের বন রক্ষার দায়িত্ব দেয় তাদের যেখানে অস্তিত্ব সেখানে বন শেষ। খাজারং রিজার্ভ ফরেস্ট শেষ, পাবলাখালী রিজার্ভ ফরেস্ট শেষ, রাইনকুং রিজার্ভ ফরেস্ট সব শেষ, কিচ্ছু নয় আর। তো এরা যাদেরকে দায়িত্ব দেয় এখানকার প্রাণ, প্রকৃতি, জীববৈচিত্র্যের প্রতি কোনো মায়া দয়া নেই। আমি একেবারে নির্দ্বিধায় বলতে পারি, আমার অভিজ্ঞতা বলে, সেই দূর একটা অঞ্চল থেকে এখানে আসবে রাঙামাটিতে, সে আছে কি আছে, বন রক্ষার দায়িত্বে আছে, সেই সীমান্ত এলাকার, সেই কোন দুর্য এলাকা থেকে আমি উল্লেখ করবো না, সেই তার এখানকার কোনো মায়া দয়া নেই। যা এখানে কি ওরা কি এখানে এসে গাছ বাদ যা পারে চুর সামারে দুর্নীতি করে বন শেষ করে দিয়ে থাকার একটা বান্ডেল নিয়ে সে ওখানে তারে যারা গিয়ে কি করে বিল্ডিং করে, জায়গা করে, সম্পত্তি করে। তো যার কারণে আমাদের পার্বত্য চট্টগ্রাম যত ধরনের রিজার্ভ ফরেস্ট সব শেষ। তো এই যে যেখানে দেখতেছি এখানে কিন্তু মানুষরা, এখানকার মানুষ, তারা কিন্তু এটা সেভ করতেছে, এখানকার মানুষ প্রকৃতিকে ধরে রেখেছে। এখানে কোনো বন্য রক্ষা কর্মী নাই, কিন্তু সেখানকার মানুষ তারা বন্য রক্ষা করতেছে, বনকে টিকিয়ে রেখেছে, বন্য প্রাণীকে টিকিয়ে রেখেছে। তো না হলে আমরা এই যুগে যদি আমরা এত সুন্দর একটা বন আমরা নাম দেখতে পেতাম। তো আপনারা দেখেন, যেখানে বন 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 অফিস করছে সেখানে বন উজাড়। আমার কাছে যে বিষয়টা মনে হলো, যদি এই সমস্ত এলাকায় কোনো ক্রমে যদি বাঁশ বন গাছ বন যদি কোনো উজাড় করা হয় বা কেটে ফেলা হয় বা জুম করা হয়, তাহলে এখানে আর নতুন বাঁশ জন্মানো, নতুন গাছ জন্মানো, বেড়েও তা কিন্তু কঠিন হয়ে যাবে। কারণটা হলো, এখানে পাথরের যে যে মাটির যে লেভেল, যে অবস্থা, সেখানে একবার যদি এখানে দানবের থাবা, কোরালের থাবা, করাতের থাবা যদি পড়ে, তাহলে এই বনটা ধ্বংস হয়ে যাবে। ধ্বংস হলে এখানকার যে প্রাণীর কুল ধ্বংস হয়ে যাবে, হাতির আবাসস্থল নষ্ট হয়ে যাবে। কিন্তু এখানেও কিন্তু এখন ইনটেক আছে এবং ইনটেক রাখা দরকার। সেজন্য আমি বারবার বলি, এখানে রাস্তার দরকার নাই, কোনো কিছু দরকার নাই, থাকুক এভাবে, বন থাকুক। মানুষকে কিভাবে সাপোর্ট দেওয়া তা করা দরকার।
আমাদের ভাবির যে অবস্থা, আসার পথেও কিন্তু খুব তার অবস্থা খারাপ। আমাদের অবস্থা খারাপ হয়ে যাইতেছে। বাস জায়গার ভাবির বয়স তো প্লাস 50-এর প্লাস। কিভাবে গেছে? অন্ততপক্ষে শুধুমাত্র বিয়ে বিনির মন রক্ষা করতে সেই গ্রামে বাড়িতে যাওয়া। পথ উঠতে যতটা কষ্ট, নামতে আর তার বেশি কষ্ট। নামতে তো দুইটা, একটা হচ্ছে শক্তি শেষ হয়ে যায়, একটা হচ্ছে পড়ে যাওয়ার ভয় থাকে। উঠতে তো শুধুমাত্র শক্তিটা লাগে। তো দুর্ভাগ্য বিষয় আমাদের প্রকৃতি হঠাৎ করে অনুকূল না প্রতিকূল হয়ে গেছে আমাদের। আসার পথে দেখেছি যে হঠাৎ করে কালো মেঘ জমেছে বনের ভিতরে, আর এমন একটা বৃষ্টি আসলো ভগবান, মনে হয় যে আমাদের যে একজন পড়ে গেছে। এমন যে বৃষ্টি পড়লো, বৃষ্টিটা হচ্ছে বর্ষাকালে এমন ভাবে বৃষ্টি হয় না, হঠাৎ বনের ভিতরে মেঘ জমে এসে বৃষ্টি পড়াচ্ছে, জম বৃষ্টি। এদিকে আমাদের কোনো কিছু কর না, এদিকে এখানে যেমন জায়গায় যে হাতির কেন্দ্র স্থানে থাকারও আমাদের পরিবেশ নাই, আর আমাদের যে অবস্থাখানে কোথাও রেস্ট করবো এমন কোনো পরিস্থিতি নাই। বৃষ্টি হইতেছে, মোবাইল বৃষ্টিতে, টাকা বৃষ্টি, সবকিছু ভিজে যাইতেছে। ওয়াটার প্রুফে কোনো কাজ করতে পারে, কারণ এই জুম বৃষ্টি, বিরাট বৃষ্টি, এটা টানা বৃষ্টি। কারণ এখানে থাকা কোনো নিরাপদ না, কারণ হাতির পাল আছে যে। তো আমরা কোনো রকম শেষ করলাম সেই পাহাড়টা। এটা হচ্ছে আমরা যেখানে যাওয়ার পথে ভাত খেয়েছিলাম সেখানে বসেছি। আমাদের সেই বড় পাহাড় বা মনটা নামা শেষ। এখন হচ্ছে সেই আরো ঘন্টা খানেক এই পাথরের সরা ক্রস করা। এই পাথরগুলো এমন পিচ্ছিল হয়ে গেছে বৃষ্টি পড়ার পরে, আসার কোন রকম খেলে পরে মাথা ফাটবে, হাত ভাঙবে, ট্যাং পা ভাঙবে, মানে একটার পর একটা বিপদ। তো আমি একবার বলি, আমাদের সাথে যারা ছিলাম আমরা কালায়ান্ডা কাউন্সিলর, বিল্টু দার নেতৃত্বে আমরা গেছিলাম। বিল্টু দা, ভাবি, পল্টু দা, তারপরে বনয়, খাগড়াছড়ি থেকে বিক্রম দা, তারপরে সুপার সুতিদার বাতিজা বিফুল, আমি। তো এই আনন্দ কষ্ট যে বলি না কেন, আমাদের একটা ভালো সফর হয়েছে। আমরা এই সম্পর্কে জানলাম, এখানকার মানুষের অবস্থা সম্পর্কে জানলাম, সেখানকার জীববৈচিত্র্য সম্পর্কে জানলাম, বন প্রকৃতি সম্পর্কে জানলাম। এই সরাটা যেটা আমরা হাঁটতেছি, এই সরাটা কিন্তু অল সিজন পানি থাকে, অর্থাৎ বছরে 12 মাস পানি থাকে, যেটা হচ্ছে খুব রেয়ার। যে সরাটা আমাদের এখানে অনেক সরা এখন আর পানিতে থাকা 6 মাসও পানি থাকে না, কিন্তু এখানে সারা বছরই পানি থাকে। এটা কিন্তু আমাদের জন্য খুব শিক্ষণীয় বিষয়। বন প্রকৃতি ঠিকই রেখেছে এখানকার মানুষজন। তো বারবার বলি আমি, আমাদের যেখানে আমাদের পার্বত্য চট্টগ্রামে অনেক উন্নয়ন হচ্ছে, ঠিক আছে, উন্নয়ন হচ্ছে, কিন্তু আমরা দেখি যে এই উন্নয়নটা হচ্ছে প্ল্যানিং, মানে সমন্বিত উন্নয়ন না। এটা হচ্ছে শুধুমাত্র একসাথে উন্নয়ন হয়, রাস্তা করা হয়, রাস্তার পাশে বন জঙ্গল উজাড় করে নিয়ে আসা হয়, তারপরে বর্ষাকাল আসলে কখনো অতিবৃষ্টি হয়, কখনো খরা বৃষ্টি হয়, কখনো খরা থাকে, যার কারণে এখানকার মানুষ সাফার করে। তো এই যে পরিবেশ, এই যে ফাটলগুলো কি সুন্দর, এখানে যদি দানবের হাত পড়লে এখানে কিন্তু সব উজাড় হয়ে যায়, ফাটর সরা করে কিচ্ছু থাকে না। তো এগুলো ঠিকই রাখছে এখানকার মানুষ, এখানকার আদি মানুষগুলো। কিন্তু আমরা কি দেখি, বহিরাগত মানুষ এসে এগুলো তুলে নিয়ে যায়, প্রাণ প্রকৃতি শেষ করে দেয়। কিন্তু আমরা দেখেছি বিরাট একটা গোষ্ঠী, রাষ্ট্রের একটা বড় অংশ এই সমস্ত চোর বাটপার যে পরিবেশ বিরোধী মানুষদের পক্ষে অবলম্বন করে।
আমরা বান্দরবান দেখি, বান্দরবান সব শেষ করে ফেলছে। আমরা কয়েকদিন পর পর পত্রিকা টেলিভিশনে দেখি যে ফাটল উত্তোলন হচ্ছে, বন উজাড় হচ্ছে, বিভিন্ন জায়গায় পরিবেশ বিরোধী কার্যক্রম করা হচ্ছে। তো এগুলো আসলে রোধ করা দরকার, সরকারিভাবে রোধ করা দরকার। যারা এর বিরুদ্ধে পরিবেশ বিরোধী কার্যক্রমের বিরুদ্ধে প্রতিবাদ করে তাদেরকে সহায়তা দেওয়া দরকার। কিন্তু আমরা করি কি, দেখি কি, যারা পরিবেশ বিরোধী কার্যক্রম করে তাদেরকে সহায়তা করা হয়, যারা পরিবেশ বিরোধী কার্যক্রম করে না, পরিবেশ বিরোধী বক্তব্য রাখে, তাদের বিপক্ষে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করা আমরা দেখি। সুতরাং এই বন, এই প্রকৃতি রক্ষা করতে হবে, এই জীব বৈচিত্র্য রক্ষা করতে হবে, এই পাথর রক্ষা করতে হবে, এই বন্য প্রাণী রক্ষা করতে হবে, এই সরাকে টিকিয়ে রাখতে হবে। না হলে পরে এখানকার মানুষ বাঁচবে না। এখানকার মানুষ যদি না বাঁচলে বাংলাদেশ বাঁচবে না, বাংলাদেশ না বাঁচলে পৃথিবী বাঁচবে না, এমন অবস্থা। কারণ এই প্রাণ প্রকৃতি, এখানকার যে বন মানুষদের অক্সিজেন দিচ্ছে। তো সেক্ষেত্রে এই বন রক্ষা করা দায়িত্ব সবার। তো সবাই ভালো থাকবেন। এরপরে শুধুমাত্র দৃশ্য দেখবেন আর গান শুনবেন। সবাইকে ধন্যবাদ। সাফলন খুশি ডাকি নাতিছি তুই আরে দূরতে সুরি মন আও ছুড়ে ডাকি চুল সুদব পানি দিলু নাকসা ফুলন খুশি ডাকি নাতিছি তুই আরে দূরতে সুরি মন আও ছুড়ে ডাকি নাতিছি তুই আরে দূরতে সুরি মন আও ছুড়ে ডাকি সুন্দুক হুলি তুইও উচফানায় তুই বরে দাগি মন সুন্দুক হুলি তুইও উচফানায় তুই বরে দাগি নথেছি তুই আরে দূরতে সুরি নকশা ফুলো না দতে গুড়ি নথেছি তুই আরে দূরতে সুরি মন হদা হবি নথেছি তুই আরে দূরতে সুরি মন হদা হগি হুলি চুল সুদব পানি দিলু নকশা ফুলন খুশি দেখি নথেছি তুই আরে দূরতে সুরি মন আও ছুড়ে দাগি নথেছি তুই আরে দূরতে সুরি মন আও ছুড়ে দাগি ফিনে তুই হায়লে বড়িউ দে মনানে মা হোচ ফিনে তুই হায়লে বড়িউ দে মনানে মা রাঞ্জনীর নানানে রঙে পূর্ণিমার চুনো পরে হতে বেল সানে ফরি সিদায় ই মনর হনায় গনা হতে বেল সানে ফরি সিদায় ই মনৰ হনাই গনা চুল সুদব পানি দিলু নকশা ফুলন খুশি দেখি নথেছি তুই আরে দূরতে সুরি মন আও ছুড়ে দেখি নথেছি তুই আরে দূরতে সুরি মন আও ছুড়ে দেখি চুল সুদব পানি দিলু নকশা ফুলন খুশি দেখি
নদীची তুয়াरी দূরতি সুরি মনোয়াও ছুরি দেখি নদীची তুয়াरी দূরতি সুরি মনোয়াও ছুরি দেখি নদীची তুয়াरी দূরতি সুরি